সবাইকে আমার অর্জুন চ্যানেলে স্বাগত। তোমাদের আজকে দ্বিতীয় ভাগ রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ তার দ্বিতীয় ভাগ অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা 41 পৃষ্ঠা খোলো। 41 পৃষ্ঠায় দেখো দ্বাদশ পাঠ আছে, বিশ্বম্ভরবাবুর যে গল্পটি আছে সেই গল্পটি। রবীন্দ্রনাথ ঠাকুর তোমাদের দিকে প্রথম দিকে যেরকমভাবে পড়িয়েছেন তাতে দেখতে হবে যে এই বইয়ের মধ্যে আসলে উনি চেষ্টা করেছেন যুক্তবর্ণগুলিকে ঠিকঠাক তোমাদের সামনে তুলে ধরবার, তোমরা যাতে পড়তে পড়তে বিভিন্ন ধরনের যে যুক্তবর্ণ আছে সেই যুক্তবর্ণগুলিকে আয়ত্ত করবে। পড়তে গিয়ে গল্পের ছলে তোমরা আসলে পড়ছো, তোমরা এমনি গল্পটা পড়ছো না। এখানে প্রথম দিকে আমাদের সহজ সহজ যুক্তবর্ণ ছিল, এর মধ্যে আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের যুক্তবর্ণগুলিকে ঢুকিয়েছেন এবং অদ্ভুতভাবে গল্পটি সাজিয়েছেন, যে গল্পটা পড়তে গিয়ে আমরা অনেক কিছু জানতে পারবো, সেই সময়ের কথা জানতে পারবো, সেই সময়ের সমাজ ব্যবস্থা, চিত্র, কিভাবে সেই সময়ের দিনগুলি অনেক ক্ষেত্রে অতিবাহিত হতো, গল্পের ছলে আমরা এই জিনিসগুলো জানতে পারবো। তারপরে কি করব, এর থেকে বিভিন্ন অর্থ যেগুলি আছে বিশেষ বিশেষ শব্দের অর্থগুলি জানবো, অর্থ জানলে তারপরে বিপরীত শব্দগুলি জানবো। পদ পরিবর্তন দ্বিতীয় শ্রেণীর শেষের দিকে অর্থাৎ তৃতীয় পার্বিক অভিক্ষায় সার্বিক মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের পদ পরিবর্তন কিছু কিছু আসে, যেমন আকাশ থেকে আকাশী, পথ থেকে পাথেয়, তারপরে লাল থেকে লালচে, রক্ত থেকে রক্তিম, এই ধরনের বিভিন্ন রকম পদ পরিবর্তন আসে। তাহলে শব্দার্থ, বিপরীত শব্দ, পদ পরিবর্তন, বাক্য গঠন, লিঙ্গ পরিবর্তন, বচন পরিবর্তন, এই ধরনের যে সাধারণ যে ব্যাকরণগুলি আছে সেই ব্যাকরণগুলি আমরা জানব। আমি তোমাদের দিকে পড়াবো। দেখো আগে পড়ে নিই, পড়তে পড়তে মজা মজা বেশ কিছু বিষয় আছে, সেই বিষয়গুলি আমি তোমাদের দিকে বলবো। দ্বাদশ পাঠ। গুপ্তিপাড়ার বিশ্বম্ভরবাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম। চড়ে, চড়ে শব্দটা দেখো মাথায় চ, তারপরে একটা কমা দেওয়া আছে, তারপরে ডয়বিন্দ্র দেওয়া আছে, মানে ওটা হচ্ছে চড়ে উচ্চারণ নয়, চড়ে, মানে চয়ে ওকারের জায়গায় ওকার না দিয়ে ওই কমাটি দেওয়া হয়েছে। গুপ্তিপাড়ার বিশ্বম্ভরবাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম। বিশ্বম্ভরবাবু পেশায় ডাক্তার, একটু পরেই তোমরা জানতে পারবে। ফাল্গুন মাস কিন্তু এখনও খুব ঠান্ডা। দেখো আমরা রিডিং পড়ে ঝরঝর করে কিন্তু বিষয়গুলোকে বুঝবার চেষ্টা করি না। ফাল্গুন মাস, পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, তাহলে পৌষ মাঘ হচ্ছে শীতকাল, একদম কড়া শীত। মাঘ মাস মানে একদম বিশাল ঠান্ডা। তারপরে ফাল্গুন চৈত্র হচ্ছে বসন্তকাল, কিন্তু ফাল্গুন মাসে শীতকালের রেস থাকে অনেকটাই, মানে না শীত শেষ হয়েছে আবার না ভালো বসন্ত শুরু হয়েছে, তার জন্যে ঠান্ডার প্রকোপটা একটু বেশি থাকে। যেমন ধরে নাও কার্তিক মাসের দিকে বৃষ্টি, মানে কার্তিক মাস হিসেবে কি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, তাহলে শরৎকালের শেষের দিক, সেই সময়ে দেখা যাচ্ছে যে হিম পড়ে, কিন্তু কম হিম পড়ে। আবার ভাদ্র মাসের দিকে, ভাদ্র মাসের একটা ভ্যাপসানি গরম থাকে, সেই সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকে, বৃষ্টি ভাদ্র মাসের দিকে কিন্তু প্রচুর হয়। কিন্তু আমরা বর্ষা বলতে কি জেনে থাকি, আষাঢ় শ্রাবণ মাস জেনে থাকি। আষাঢ় মাসে বৃষ্টিপাত এখন তো প্রায় হয় না বললেই চলে। আষাঢ় মাসে কালবৈশাখী দু একটা হয়, কিন্তু বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে। ঠিক তেমনি ফাল্গুন মাস, এই সময় কিন্তু বেশ ঠান্ডা আছে। ঠান্ডা বলতে একদম লেপ কম্বল জড়িয়ে রাখতে হচ্ছে গায়ে সর্বদা তা নয়, কিন্তু ভালোই ঠান্ডা থাকে। কিন্তু এখনও খুব ঠান্ডা, কিছু আগে প্রায় সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে গেছে। তাহলে এই ফাল্গুন মাসে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিটা কিন্তু আমাদের ভূগোলের ভাষায় হচ্ছে, ইংরেজিতে বলে মেডিটেরিয়ান ডিস্টারবেন্সেস বা ভূমধ্যসাগরীয় বিপর্যয় বা পশ্চিমী ঝঞ্ঝা। দেখবে শীতকালের শুরুর দিকে, শীতকালের শেষের দিকে একটু গরম যখনই পড়তে শুরু করে তখনই কিন্তু এই ধরনের একটা প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাওয়া যায়। কিছু আগে প্রায় সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে গেছে। বিশ্বম্ভরবাবুর গায়ে এক মোটা কম্বল, কেন কি ঠান্ডা ঠান্ডা পড়ে আছে, তখনও ঠান্ডা আছে। পালকির সঙ্গে চলেছে তার শম্ভু চাকর, হাতে এক লম্বা লাঠি। তাহলে শুধু শম্ভু যাচ্ছে না, শম্ভুর সঙ্গে সঙ্গে যে পালকি বাহক যারা, তারাও কিন্তু আছে এবং প্রত্যেকের সঙ্গেই কিছু লাঠি সোটা থাকে। কেন কি তখনকার দিনে ডাকাতদের ভয় ছিল অনেক বেশি, তারা পথ চলতি যে সমস্ত মানুষ তাদের দিকে ধরে ডাকাতি করে মেরেও দিত কখনো কখনো। তার জন্যই কিন্তু এরকম পালকি, যারা তখন পালকির দিনে যাতায়াত করতেন তখন তাদের সঙ্গে এই ধরনের কিছু বেহারা থাকতো যারা, বা লেঠেল থাকতো যারা লাঠি চালাতে পারতো এবং বিপদে পড়লে
তাদের সঙ্গে লড়াই করতেও পারত। পালকির ছাদে ওষুধের বাক্স দড়ি দিয়ে বাঁধা। শম্ভুর গায়ে অদ্ভুত জ্বর। একবার কুম্ভীরের জঙ্গলে তাকে ভল্লুকে ধরেছিল। সঙ্গে বন্দুক ছিল না, শুদ্ধ কেবল লাঠি নিয়ে ভল্লুকের সঙ্গে তার যুদ্ধ হলো। এই ব্যবহারটা কিন্তু আমরা জানি না, শুদ্ধ কেবল লাঠি নিয়ে, তার মানে বিশুদ্ধ লাঠি নিয়ে, মানে লাঠি ছাড়া তার হাতে কিছুই ছিল না, শুধুমাত্র লাঠি নিয়ে ভল্লুকের সঙ্গে তার যুদ্ধ হলো। শম্ভুর হাতের লাঠি খেয়ে ভল্লুকের মেরুদণ্ড গেল ভেঙে, তার আর উত্থান শক্তি রইল না। উত্থান শক্তি মানে উঠে দাঁড়ানোর ক্ষমতা, আমি এগুলো পরে বলে দেবো। আর একবার শম্ভু বিশ্বম্ভর বাবুর সঙ্গে গিয়েছিল স্বর্ণগঞ্জে। সেখানে পদ্মা নদীর চরে রান্না চড়াতে হবে। তখন গ্রীষ্মকালের মধ্যাহ্ন। পদ্মার ধারে ছোট ছোট ঝাউ গাছের জঙ্গল। যারা দীঘা, শঙ্করপুর, জুনপুট এই জায়গাগুলো গিয়েছো তারা দেখবে যে ঝাউ গাছ আছে, বেশ কিছু ঝাউ গাছ সমুদ্রের ধারে থাকে। পদ্মা নদীর চরেও বা দামোদরের চরেও কিছু কিছু ক্ষেত্রে এরকম ঝাউ গাছ সবসময় থাকতো তা নয়, কিন্তু ঝোপঝাড় যথেষ্টই থাকতো। উনান ধরানো চাই। দা দিয়ে শম্ভু ঝাউডাল কেটে আঁটি বাঁধল। অসহ্য রৌদ্র, বড় তৃষ্ণা পেয়েছে। নদীতে শম্ভু জল খেতে গেল। এমন সময় দেখলে একটা বাছুরকে ধরেছে কুমিরে। শম্ভু এক লম্ফে জলে পড়ে কুমিরের পিঠে চড়ে বসল। দা দিয়ে তার গলায় পোঁচ দিতে লাগলো। জল লাল হয়ে উঠল রক্তে। কুমির যন্ত্রণায় বাছুরকে দিল ছেড়ে। শম্ভু সাঁতার দিয়ে ডাঙায় উঠে এলো। আচ্ছা, এই জায়গাটা তোমাদের মনে হচ্ছে না যে শোনা শোনা? তোমরা যারা ছোট তারা হয়তো শোনোনি, কিন্তু তোমাদের বাবারা, মায়েরা বা বয়স্ক যারা আছেন বাড়িতে, দাদু দিদা, তারা কিন্তু এই জায়গাটা বলতে পারবেন যে একটু চেনা চেনা। দেখো, সহজ পাঠ তৃতীয় ভাগ, বা আমরা যখন একদম ছোট ছিলাম 80-র দশকে, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের এই আব্দুল মাঝির গল্প বলে একটি গল্প, সেটি কিন্তু দ্বিতীয় শ্রেণীতে পড়ানো হতো। সেখানে দেখো, ওই আব্দুল মাঝির গল্পের যে জায়গাটা আছে, সেই জায়গাটায় একটা খুব সুন্দর জায়গা আছে, আমি ওটাও পড়ে দিচ্ছি। এটা কিন্তু আমি আব্দুল মাঝির গল্পটাই পড়ছি। আমি বললাম, আচ্ছা বেশ, বাঘ তো হলো, এবার কুমির। আব্দুল বললে, জলের উপর তার নাকের ডগা দেখেছি অনেকবার। নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে যখন সে রোদ পোহায়, মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে। বন্দুক থাকলে মোকাবিলা করা যেত, লাইসেন্স ফুরিয়ে গেছে। কিন্তু মজা হলো, একদিন কাঁচি বেদিনী ডাঙায় বসে দা দিয়ে বাখারি চাচ্ছে, ছাগলছানা পাশে বাঁধা। তখন নদীর থেকে উঠে কুমিরটা পাঁঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চললো। বেদিনী একেবারে লাফ দিয়ে বসলো পিঠের উপর। এখানে শম্ভু কোথায় লাফ দিয়ে বসলো? আচ্ছা, এখানেও নদী আছে আব্দুল মাঝির ক্ষেত্রে, এখানেও নদী আছে। এখানে পদ্মার কথা বলেছে, বিশ্বম্ভর বাবুর ক্ষেত্রে শম্ভুর কথা বলা হয়েছে, পদ্মা নদীর চর, আর এখানে দামোদরের চর বলা হয়েছে। আর শম্ভু এখানে বাছুর দেখতে পেল, আর বেদিনী দেখতে পেয়েছিল ছাগলছানা, মানে তার যে ছাগলছানা ছিল সেই ছাগলছানাকে ধরে নিয়ে গিয়েছিল। শম্ভু এক লম্ফে জলে পড়ে কুমিরের পিঠে চড়ে বসলো। বেদিনী তখন কি করলো? বেদিনীও একবারে লাফ দিয়ে বসলো পিঠের উপর। দা দিয়ে তার গলায় পোঁচ দিতে লাগলো শম্ভু। এখানে বেদিনী কি করছে? দা দিয়ে ওই দানগিরগিটির গলায় পোঁচের উপর পোঁচ লাগালো। ভাষাটাও একদম এক, মানে সিচুয়েশন, পটভূমিকা বা যা কিছু আছে, চিত্রনাট্য, সেগুলোর সঙ্গে সঙ্গে জিনিসপত্র, অস্ত্র যেগুলো আছে সেগুলো প্রায় এক। জল লাল হয়ে উঠলো রক্তে। এখানেও বলেছে, এখানে জল লাল হয়ে ওঠার কথা বলেনি, দা দিয়ে ওই দানগিরগিটি গলায় পোঁচের উপর পোঁচ লাগালো। কুমির যন্ত্রণায় বাছুরকে ছেড়ে দিল। এখানে বলেছে ছাগলছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়লো জলে। শম্ভু সাঁতার দিয়ে ডাঙায় উঠলো বা ডাঙায় উঠে এলো। তাহলে তোমরা একটু যদি পড়াশোনা করো তাহলে দেখবে যে আসলে এই ধরনের বিষয়গুলো হচ্ছে ছেলে ভোলানো, কিন্তু তখনকার দিনে ঘটতো, এরকম ঘটনাও ঘটতো। কিন্তু দুটো গল্পের উপস্থাপনায় কিন্তু প্রায় একই রকম। শম্ভু সাঁতার দিয়ে ডাঙায় উঠে এলো। বিশ্বম্ভরবাবু ডাক্তার, এতক্ষণে আমরা বুঝতে পারলাম বিশ্বম্ভরবাবু ডাক্তার, এবং তিনি পালকি করে কোথাও যাচ্ছেন। কী জন্য যাচ্ছেন, যা কী ব্যাপার, সমস্ত কিছু আমরা এবার জানতে পারবো। রোগী দেখতে চলেছেন বহু দূরে। সেখানে স্টিমার ঘাটের স্টেশন মাস্টার মধু বিশ্বাস তার বড় ছেলের অম্লশূল বড় কষ্ট পাচ্ছে। অম্লশূল মানে পেটের মধ্যে একটা অসম্ভব ব্যথা হয়, আমাশয় হলে যেরকম পেটের মধ্যে ব্যথা হয়, অম্লশূলটা কিন্তু এক ধরনের গ্যাসের কারণে উৎপন্ন রোগ, মানে পেট ব্যথা করে, পেট ফেপে যায় ঢপঢপ করে। তারপরে অম্লশূলের ক্ষেত্রে ক্ষুধামন্দ দেখতে পাওয়া যায়, খিদে পায় না, খাবার হজম হয় না,
জীর্ণতা রোগ, আস্তে আস্তে রোগা হয়ে যায়, ঠিকঠাক খাবার হজম হয় না। তো এই হচ্ছে অম্লশূল রোগ, ছোট ছেলের অম্লশূল, এবং তার জন্য ডাক্তারবাবুকে কল দেওয়া হয়েছে মানে ডাকা হয়েছে। ডাক্তারবাবু যাচ্ছেন, এবার কত দূর যাচ্ছেন তোমরা কিন্তু হিসেব করবে, আমি তোমাদের দিকে মানে বলে দেবো, অঙ্কের হিসেবটা বলে দেবো। তার ছোট ছেলের অম্লশূল বড় কষ্ট পাচ্ছে। বিষ্ণুপুরের পশ্চিম ধারের মাঠ প্রকাণ্ড, সেখানে যখন পালকি এলো তখন সন্ধ্যা হয়ে এসেছে। রাখাল গরু নিয়ে চলেছে গোষ্ঠে ফিরে। গোষ্ঠে মানে গরুর পাল যেখানে চড়ে সেই জায়গাটিকে গোষ্ঠ বলা হয়, অর্থাৎ কিনা সাধারণত যে গোচারণ ক্ষেত্র তাকে বলা হয় গোষ্ঠ। আর রাখালকে একটু সাধু ভাষায় যদি ভালোভাবে বলা হয়, আমরা রাখাল বলতে সবসময় আমাদের বাবা মা খালি হুমকি আর দিয়ে ভয় ধরিয়ে রাখতো যে পড়াশুনো করো, পড়াশোনা না করলে রাখালগিরি করতে হবে। সেই থেকে রাখাল শব্দটাকে আমাদের কিন্তু ভয়ানক একটা ভীতির জায়গায় থাকতো। মানে রাখাল মানে ওই সারাদিন গরু চড়াও আর তার সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসো, খুব ভয়াবহ শব্দ ছিল ছোটোতে এটা। রাখাল গরু নিয়ে চলেছে গোষ্ঠে ফিরে। বিশ্বম্ভরবাবু তাকে ডেকে জিজ্ঞেস করলেন, ওহে বাপু, সপ্তগ্রাম কত দূরে বলতে পারো? দেখো, সপ্তগ্রাম, সপ্তাহ, সপ্তাহ মানে সপ্ত অহ, সপ্ত অহর, অহর থেকে অহ এসছে, র পরে উড়ে গিয়েছে। এই সপ্ত অহর, অহর মানে হচ্ছে দিন। একবার পৃথিবী পাক খেলে যে সময় হয় তাকে বলা হয় অহর, তার থেকে সপ্তাহ এসছে। সেই রকমই সপ্তগ্রাম, 7টি গ্রাম যদি খুব কাছাকাছি থাকে তাহলে তখন তাকে সপ্তগ্রাম বলা হতো, বা একটি গ্রাম যদি 7টি গ্রামের মতন আয়তন নিয়ে থাকে বা 7টি পাড়া নিয়ে থাকে তখন তাকে সপ্তগ্রাম বলা হতো। রাখাল বলল, আগে সে তো 7 ক্রোশ হবে। গুগল ঘেটে যা বুঝলাম, 7 ক্রোশ মানে হচ্ছে 2 মাইল। 2 মাইল মানে 3 কিলোমিটারের বেশি। তাহলে এই 1 ক্রোশ মানে, আমার হিসেবে এখানে আমি লিখে রেখেছি, 1 ক্রোশ জায়গা বলতে বোঝাচ্ছে 3075 মিটার, তার মানে প্রায় 3 কিলোমিটার। তাহলে 7 ক্রোশ দূর মানে সন্ধে যেখানে হয়ে এলো সেখান থেকে ওই সপ্তগ্রাম যেতে এখনও 7 × 21 কিলোমিটার। তাও যদি হেঁটে হনহনিয়ে হেঁটে যায় তাও হয়, কিন্তু ওই স্থূল বিশ্বম্ভরবাবু মোটাসোটা লোক, তাকে নিয়ে যাচ্ছে পালকি, তাহলে মোটামুটি রাত কাবার হয়ে যাবে। আর তারও আগে এসছেন, মোটামুটি কতটা এসছেন বলা নেই, তা ধরে নাও যদি সকাল 10টা-11টার দিক করেই বা দুপুরবেলাতে খাওয়া দাওয়া করেই যদি শুরু করেন যাত্রা, তাহলেও মোটামুটি 2-5 ক্রোশ তো এসছেনই দুপুর থেকে। তার মানে সব মিলিয়ে প্রায় 8 ক্রোশ। 8 ক্রোশ মানে 8-10 ক্রোশ ধর নাও, 10 ক্রোশ। তাহলে 10 ক্রোশ মানে 3-10 30 কিলোমিটার দূরে ডাক্তারি করতে যাচ্ছে। রাখাল বললে, আগে সে তো 7 ক্রোশ হবে। আজ সেখানে যাবেন না, পথে ভীষ্মহাটের মাঠ, তার কাছে শ্মশান। এই রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ প্রথম ভাগ, সহজপাঠ দ্বিতীয় ভাগ এবং অন্যান্য যে সমস্ত গল্প ছড়া, তাতে যে ঘাট এবং যে মাঠের কথা বলা আছে তার আমরা একটা তালিকা তৈরি করব, বা সেটা নিয়ে আমি তোমাদের দিকে একটা ছোট্ট করে মজার ভিডিও দেবো। দেখবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘাটের কথা বলা আছে, বিভিন্ন মাঠের কথা বলা আছে। তীরপুণ্যের মাঠ, তারপরে তেপান্তরের মাঠ, এখানে ভীষ্মহাটের মাঠ, তো এই ধরনের বিভিন্ন মাঠ এবং ঘাটের কথা বলা আছে। পথে ভীষ্মহাটের মাঠ, তার কাছে শ্মশান, সেখানে ডাকাতদের ভয়। আগেকার দিনে শ্মশানদের সঙ্গে ডাকাতদের একটা ভালো সম্পর্ক ছিল, কেন কি শ্মশানে এমনিতেই জনবিরল একটা জায়গা, মানুষ ওখানে যেতেও চায় না খুব বেশি, একদম নিতান্ত প্রয়োজন ছাড়া। আর সেই প্রয়োজন কি তোমরা জানো, যে শ্মশানে মৃতদেহ দাহ করা হয়, তার জন্য শ্মশান জায়গাটা পরিত্যক্ত থাকে। আর সেখানে তাহলে ডাকাতদের থাকতে সুবিধা হয়, কেন কি ডাকাতদের জীবনে প্রাণের ভয় নেই, তারা ভূত দৈত্য দানব এদের ভয়ও পায় না। ডাক্তার বললেন, বাবা, রোগী কষ্ট পাচ্ছে, আমাকে যেতেই হবে। তিলপনি খালের ধারে যখন পালকি এলো, রাত্রি তখন 10টা। তাহলে ওনারা শোনেননি কথা, রাখালের কথা। রাত্রি 10টা পর্যন্ত তারা চলেছেন, মানে আরও 3 ঘন্টা চলেছেন। বাঁধন আলগা হয়ে পালকির ছাদ থেকে ডাক্তারের বাক্সটা গেল পড়ে। মানে কি হয় দেখো, স্টেট বাস বা ট্রেনে দেখবে যে খুব ভিড়, তো ভিড়ে জায়গা হয় না প্রায়। কিন্তু আমরা বলি কি, যে সবাই বলি যে যখন বাস চলতে লাগবে তখন দেখবে ঠিক জায়গা হয়ে যাবে। বা মুড়ির টিনের মধ্যে মুড়ি যদি রাখা হয় তাহলে একদম মুড়ি কানায় কানায় মুখে মুখে ভরে আছে, কিন্তু যখন একটু নাড়ানো চড়ানো হয় অনেকক্ষণ ধরে টিনের বাক্সের গায়ে বা মুড়ির বাক্সের গায়ে থাপড় টাপড় মেরে
ঠিকঠাক যদি রাখা হয় তাহলে দেখা যাবে মুড়িগুলো কিন্তু আস্তে আস্তে বিভিন্ন খাঁজে খাঁজে বা ফাঁকগুলো কমে যাচ্ছে, ফাঁকগুলো কমে যায় বলে তখন মুড়িগুলো কিন্তু বাক্সের মধ্যে মানে কৌটোর মধ্যে ঠিকঠাক থেকে যায়। তেমনি ওই স্টেট বাস বা ভিড় রাস্তায় যখন গাড়ি চলতে থাকে ঝাঁকানি হতে 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 আস্তে আস্তে জায়গা কিন্তু বেড়ে যায়। তাই এখানেও ঠিক তাই হয়েছে, বাঁধন হালকা হয়ে যায়। আমার যদি আমাকে কোনো কিছু দিয়ে জোর মানে ভালো করে বেঁধে রাখো, তারপর যদি নাড়ানো চড়ানো হয়, ঝাঁকানো হয়, তাহলে আস্তে 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 কী হয়, বাঁধনটা হালকা হয়ে যায়। তাহলে বাঁধন হালকা হয়ে পালকির ছাদ থেকে ডাক্তারের বাক্সটা পড়ে গেল পড়ে ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। এখানে আমি কিন্তু তোমাদের দিকে একটু সময় নেব। ক্যাস্টর অয়েল, এই ডাক্তারবাবু মানে আগেকার দিনের, আমি সেই সময়ের ডাক্তারবাবুদের এতটুকু ছোট না করেই বলছি, আমি হাত জোর করে বলছি, আমাকে কিন্তু এইভাবে পরবর্তীতে সমালোচনা করবেন না যে আমি তখনকার দিনের ডাক্তার বিদ্বেষী ছিলাম। কিন্তু বিভিন্ন লেখার মধ্যে দেখেছি যে এই ডাক্তারবাবুদের কাছে একটা মানে সর্বরোগের উপশমকারী একটা ওষুধ থাকতো, সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল খেতে তেতো। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখার মধ্যে ক্যাস্টর অয়েলের বিবরণ আছে, এবং ক্যাস্টর অয়েল খেতে মোটেই ভালো কিছু ছিল না। তার জন্যে শরৎচন্দ্রের লেখার মধ্যেও ক্যাস্টর অয়েলের উদাহরণ আছে। তাই ডাক্তারবাবুদের হাতে কিন্তু ক্যাস্টর অয়েল থাকতো, মানে কিছু হলেই ক্যাস্টর অয়েল, পেট ব্যথা করছে ক্যাস্টর অয়েল, গ্যাস হয়েছে ক্যাস্টর অয়েল, বুক জ্বালা করছে ক্যাস্টর অয়েল, ঠিকঠাক পটি হচ্ছে না বা ল্যাট্রিন হচ্ছে না, কোষ্ঠকাঠিন্য ক্যাস্টর অয়েল, গায়ে চুল করছে, স্কিন খারাপ হয়ে গিয়েছে, ত্বক খারাপ হয়ে গিয়েছে ক্যাস্টর অয়েল, মাথার চুল উঠে যাচ্ছে ক্যাস্টর অয়েল, মাথা বেদনা করছে ক্যাস্টর অয়েল। তো এই ক্যাস্টর অয়েলটা কিন্তু ডাক্তারবাবুদের একটা বিশেষ তখন সহায়ক একটা ওষুধ ছিল। এবং দেখো, আমি নেহাত মজা করে বলছি না, গুগল ঘেটে নেট ঘেটে ক্যাস্টর অয়েল সম্বন্ধে পড়াশোনা করে মোটামুটি যা বুঝলাম, ক্যাস্টর অয়েলের 16 থেকে 20টা উপকারী গুণ আছে। এবং সেগুলো কি কি? কোষ্ঠকাঠিন্য দূর করে, গ্যাস দূর করে, ব্যথা দূর করে, চুল ভালো রাখে, ত্বক ভালো রাখে, এবং কেউ কেউ বলেন নাকি জয়েন্ট পেন বা গাঁটে ব্যথা, গাঁটে অস্থিসন্ধির যে ব্যথা বা বাতের যে উপশম, সেই বাতের উপশম হয়। মেদ ঝরাতেও নাকি ক্যাস্টর অয়েল কাজে লাগে। চোখের দৃষ্টিশক্তি ভালো করতে ক্যাস্টর অয়েল কাজে লাগতো। অভোজ্য জ্বালানি হিসেবে ক্যাস্টর অয়েল হচ্ছে অভোজ্য জ্বালানি, মানে ক্যাস্টর গাছ থেকে এক ধরনের তেল হতো, গন্ধহীন তেলটার গন্ধ নেই, কিন্তু স্বাদ হচ্ছে অত্যন্ত মানে কষাটে এবং তিতো টাইপের স্বাদ। অভোজ্য, খাওয়ার উপযুক্ত নয়, কিন্তু ডাক্তারবাবুরা 1 চামচ মোটামুটি রুগীদের দিকে খেতে দিতেন। আর 1 চামচ ক্যাস্টর অয়েলের বিজ্ঞানসম্মতভাবে তাপন মূল্য হচ্ছে 120 ক্যালোরি। আর এর মধ্যে ভিটামিন ই আছে কিছু পরিমাণে, ভিটামিন কে আছে কিছু পরিমাণে, ওমেগা ফ্যাটি অ্যাসিড 6, ওমেগা ফ্যাটি অ্যাসিড 9, এরকম নানা কিছু জিনিস আছে। তার জন্যই ক্যাস্টর অয়েল কিন্তু ডাক্তারবাবুরা ওই সর্বরোগেই উপশমকারী হিসেবে ব্যবহার করতেন। তাই সেই ক্যাস্টর অয়েলের শিশি, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে যে গর্ভবতী মহিলাদের খাওয়ানো উচিত নয়, কেন কি ক্যাস্টর অয়েল লুজ মোশন বা ওই বললাম কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, তার জন্যে খুব বেশি লুজ মোশন হয়। তার জন্যে যে সমস্ত মহিলাদের পেটে বাচ্চা থাকতো তখন তাদের দিকে এই ওষুধটি বা ক্যাস্টর অয়েল ব্যবহার করা হতো না। তো আমার ক্যাস্টর অয়েল নিয়ে বলবার বিশেষ কোনো উৎসাহ ছিল না, কিন্তু আমি লোভ সামলাতে পারলাম না যে এই ডাক্তারবাবুর ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে গেল মানে তিনি অর্ধেক কিন্তু খোঁড়া হয়ে গেলেন তখনই। ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল, বাক্সটা তো ফের শক্ত করে বাঁধলে, কিন্তু আবার বিপদ। খাল পেরিয়ে আন্দাজ 2 কোষ পথ গেছে, তাহলে রাত্রি 10টার পরেও ক্যাস্টর অয়েল ভাঙলো, তারপরেও 2 কোষ মানে 6 কিলোমিটার গিয়েছে, মানে কম করে 2 ঘন্টা, মানে গোটা রাত ধরে চলছে। তোমরা একটা জিনিস বুঝতে পারছো, বিশ্বম্ভরবাবু তো পালকির মধ্যে বেশ হেলতে দুলতে যাচ্ছেন কেন? রাস্তা তো তখন এরকম বাঁধানো রাস্তা ছিল না, উঁচু নিচু, নিচের দিকে নামছে, উপর দিকে উঠছে, খাল পেরোচ্ছে, নর্দমা পেরোচ্ছে, ছোট ছোট জলা জায়গা সেগুলো পার হচ্ছে, একটু উঁচুতে উঠতে হচ্ছে। তো এই নিয়ে উপর নিচ এই যে চলা, সেই চলাতে বিশ্বম্ভরবাবু তো বসে আছেন, তিনি তো ডাক্তারবাবু, তিনি আরাম করে বসে আছেন ভেতরে। কিন্তু ওই যে পালকিবাহক যারা বেহারা পালকিবাহক, তাদের কি নিদারুণ পরিশ্রম, তুমি বুঝতে পারছো? একে তো পালকির ওজন ডাক্তারবাবুর থেকে 3 গুণ বেশি, তারপরে ডাক্তারবাবুর ওজন আছে কম করে। একটা বিয়ে বাড়ির, আজকাল তো পালকিতে বিয়ে হয় না, কিন্তু যারা অনেকে ফটোশ্যুট করার জন্য শখ করে পালকিতেই বিয়ে করে, তা সেই পালকির ওজন দেখবে যে 6 জন মিলে তুলতে গেলে
মোটামুটি দম বেরিয়ে যায় তুলতে গেলে। তারপরে সেটা নিয়ে ওই হনহনি ওই পালকি চলে বলে একটা গান আছে, তো সেই পালকি চলার যে একটা সুর, সেই সুরে যদি পালকি চলতে হয় তাহলে ওই 6 জন মানুষের নিদারুণ পরিশ্রম, ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু পালকি বয়ে গিয়েছে। রাত্রি 10টার পরেও মুক্তি পায়নি, 10টার পরেও পালকি বওয়া হয়েছে আরও 2 ক্রোশ, মানে রাত্রি 12টা একটা পর্যন্ত পালকি চলেছে। কি বিপদ হলো, খাল পেরিয়ে আন্দাজ 2 কোষ পথ গেছে, এমন সময় মরমর করে ডান্ডা গেল ভেঙে, পালকিটা পড়লো মাটিতে। পালকি হালকা কাঠে তৈরি, বিশ্বম্ভরবাবুর দেহটি স্থূল। তাহলে বিশ্বম্ভরবাবু বেশ মোটা সোটা লোক, ডাক্তার মানুষ, খেতে করতে পান, খাওয়া দাওয়ারের অভাব নেই, তার জন্যে তার দেহটি স্থূল এবং পালকির ওজনও বেশি ছিল। সব মিলিয়ে পালকির ডান্ডা যেটা বা ডান্ঠি, সেই ডান্ডাটা গিয়েছে ভেঙে। আর উপায় নেই, এইখানেই রাত্রি কাটাতে হবে। ডাক্তারবাবু ঘাসের উপর কম্বল পাতলেন, লণ্ঠনটি রাখলেন কাছে। সাপখোপের ভয় ছিল, সাপ বিছে বিভিন্ন জন্তুর ভয় ছিল, শেয়াল, হায়না, বেজি, এই ধরনের নানান জন্তুর ভয় থাকে। শম্ভুকে নিয়ে গল্প করতে লাগলেন। গল্প বলতে এখানে আমরা গল্প বা কাহিনী বলি, কিন্তু এখানে গল্প বলতে বাক্যালাপ বা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা চালাতে শুরু করলেন। তাহলে রাত্রি 12টার পরেও 1টার পরেও কিন্তু তারা যে একদম ঘুমিয়ে পড়লেন তা নয়, কেন কি ডাকাতের ভয় ছিল, আলো জেলে রাখা হয়েছিল, এরপরে দেখা যাবে মশাল জেলে রাখার মতনও পরিস্থিতি হয়েছে। তা আমি এটা যেহেতু বড় গল্প আর ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি সেই জন্য আজকে এতদূর পর্যন্ত পড়াচ্ছি। দেখো 44 পৃষ্ঠা পর্যন্ত পড়ালাম। এই 44 পৃষ্ঠার পর্যন্ত পড়ানোর পর তোমাদের এর মধ্যে যে শব্দের, বিভিন্ন শব্দের যে মানেগুলো আছে, আজকে আর বিপরীত শব্দ, পদ পরিবর্তন এগুলো করাচ্ছি না, খালি মানেগুলো একদম ঝড়ের গতিতে বলে দিচ্ছি। ঠান্ডা মানে শীতল, বৃষ্টি মানে বাদলা, সপ্তাহ মানে সপ্ত অহর বা 7 দিন, মোটা মানে এখানে মোটা মানে কিন্তু স্থূল নয়, মোটা মানে পুরু, মোটা কম্বল মানে পুরু কম্বল, লম্বা মানে দীর্ঘ, দয় দীর্ঘী, ঘয়রেফ, অদ্ভুত মানে অবাক করে দেওয়া বা অবাক করা, জোর মানে শক্তি, শুদ্ধ তার মানে বিশুদ্ধ বা দূষণহীন বা ভেজালহীন, যুদ্ধ মানে লড়াই, মেরুদণ্ড মানে শির দ্বারা, শির মানে মাথা, তাকে তার যে দ্বারা মানে তার যে দণ্ড তাকে বলা হচ্ছে শির দ্বারা। আমাদের মাথাকে যে দণ্ডটা ধরে রাখে, এটা ঠিক দণ্ড নয়, কষ্টরুকার মতন অনেকগুলো পাট আছে, যাই হোক আমরা মাথা সোজা করে রাখতে পারি বলতে শির দ্বারা সোজা করে রাখতে পারি, সেটাই বোঝানো হয়। উত্থান শক্তি মানে উঠে দাঁড়ানোর ক্ষমতা, রান্না মানে পাক বা রন্ধন, গ্রীষ্ম মানে গরম, মধ্যাহ্ন মানে দুপুরবেলা, মধ্য অহ্ন মানে দিন যখন মধ্যভাগে, তাহলে মধ্যাহ্ন মানে দুপুরবেলা, সায়াহ্ন মানে সন্ধ্যাবেলা, অপরাহ্ন মানে বিকেলবেলা, আর পূর্বাহ্ন মানে হচ্ছে সকালবেলা। অসহ্য মানে অসহনীয়, রৌদ্র মানে সূর্যকিরণ, তৃষ্ণা মানে তৃষা বা পিপাসা বা তেষ্টা, রক্ত মানে শোণিত, রুধির রুহু, যন্ত্রণায় মানে কষ্টে, সাঁতার মানে সন্তরণ, ডাক্তার আচ্ছা আর হচ্ছে ডাঙায় মানে তীরে বা পারে বা জমিতে বা স্থলভাগে, রোগী মানে রোগাক্রান্ত হয়েছেন যিনি, অম্লশূল গ্যাসজনিত পেটের রোগ, কষ্ট মানে যন্ত্রণা, মাঠ মানে প্রান্তর, প্রকাণ্ড মানে বড় বা বৃহৎ, রাখাল মানে গোপালক, গোষ্ঠ মানে গোচারণ ভূমি, ক্রোশ মানে দূরত্ব পরিমাপক একক, এটা তোমাদের কত মিটার সেটা লিখবার দরকার নাই, ক্রোশ বললে তোমরা লিখবে দূরত্ব পরিমাপের এক একক বিশেষ। শ্মশান মানে দাহস্থান, চূর্ণ মানে গুঁড়ো গুঁড়ো, বিপদ মানে আপদ, স্থূল মানে মোটাসোটা, উপায় আর তো কোনো উপায় দেখি না, উপায় মানে এখানে পথ, পথ মানে কিন্তু এই রাস্তাঘাট এরকম নয়, পথ মানে ওয়ে। কাটানো অতিবাহিত করা, ঘাস তৃণ, গল্প মানে কাহিনী হয়, আবার গল্প মানে বাক্যালাপ হয়, তার সঙ্গে গল্প জুড়ে দিলাম, তার মানে দেখা অনেকদিন পর কোনো একজন বন্ধুর সঙ্গে দেখা হলো, তার সঙ্গে গল্প জুড়ে দিলাম, মানে কি আমি বেতল পঞ্চবিংশতির গল্প জুড়ে দিয়েছি বা যে সমস্ত ঠাকুমার ঝুলির গল্প সেই গল্পগুলো জুড়ে দিয়েছি তা নয়, সেখানে গল্প জুড়ে দিলাম মানে কি বাক্যালাপ করতে লাগলাম, মানে সুখ দুঃখের কথা বলা। কোষ্ঠকাঠিন্য দূর করে, আচ্ছা এটা হচ্ছে
ওই ক্যাস্টর অয়েলের বিভিন্ন উপকারিতাগুলো দেওয়া আছে। ক্যাস্টর অয়েল কি, এটা সাধারণত আসে অনেক সময়। আর মোটামুটি এইগুলোই হচ্ছে আমাদের কম্বল, শীত বস্ত্র বিশেষ বা শীতের গায়ে দেওয়ার মতন মোটা উলের বা পশমের তৈরি এক ধরনের বস্ত্র বা কাপড় বিশেষ। তাহলে এইগুলো হচ্ছে আমাদের লণ্ঠন। লণ্ঠন তোমরা বাতি, লণ্ঠন তোমরা ছোটরা অনেকেই দেখোনি। আমাদের সময় আমরা লণ্ঠন জেলে, হ্যারিকেন জেলে, মানে লণ্ঠনকে হ্যারিকেন বলা হতো। তা ওই লণ্ঠন জেলেই টিউশন পড়তে যাওয়া বা মাস্টারমশাইদের কাছে যাওয়া বা এক জায়গা থেকে আরেক জায়গায় সন্ধ্যার পর দোকান থেকে হয়তো কিছু জিনিস নিয়ে আসতে হবে, সেই সমস্ত কাজগুলো আমরা কিন্তু লণ্ঠন জেলেই করতাম। পড়াশোনাও লণ্ঠনের আলো হতো, ল্যাম্পের আলোয় হতো, কুপির আলোয় হতো। আর হ্যাসাক বা হ্যাসাক বলে একটা ভালো অনুষ্ঠানে তখন ওই ম্যান্টেল লাগিয়ে হ্যাসাক জ্বালানো হতো। তো সেইগুলো আমাদের পেরিয়ে গেছে, তোমরা ওগুলো আর দেখো নি। তো এই ধরনের যে সমস্ত বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম। তোমরা তোমাদের বাড়ির বড়দের সঙ্গে, বাবা মার সঙ্গে বসে আমার ভিডিও দেখতে দেখতে তোমাদের নিজেদের পড়াগুলো করো। পড়ো, আনন্দ পড়ো, আনন্দ নিয়ে পড়ো। একদম পড়তে হবে বলে পড়ছে তা কিন্তু নয়। এগুলো হচ্ছে খুবই গল্পের ছেলে পড়বার বিষয়। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক, এর মধ্যে থেকে আমরা প্রচুর নতুন নতুন জিনিস শিখতেও পারি। যদি তোমার আগ্রহ থাকে তাহলে তুমি এখান থেকে বহু কিছু শিখবে এবং দেখবে অন্যদের থেকে অনেক ভালো এগিয়ে থাকছো।